Good morning, my students, those who are come here to learn physics. Now we discuss Physics 1, subject code 65912. আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়ব, চ্যাপ্টার 2, অর্থাৎ স্কেলার ভেক্টর রাশি। এটার কিন্তু বাংলা আছে, আমরা কিন্তু অনেকে অদিক রাশি, স্কেলার শব্দের অর্থ অদিক রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এটা হলো দিক রাশি বলে। আমরা গত ক্লাসেও স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বলছি, তারপরেও যেহেতু এটা আলাদা চ্যাপ্টার, একে আবার নতুনভাবে ইনফরমেশন দিচ্ছি। অদিক রাশি, এই সমস্ত রাশির শুধু মান আছে, মান আছে, দিক নাই। এই সমস্ত রাশিগুলোকে আমরা বলি, পদার্থবিদ্যার যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মধ্যে এগুলোকে স্কেলার রাশি, বাংলায় বলে অদিক রাশি। আচ্ছা, এদের মান আছে। যেমন আমরা একটা উদাহরণ দেই, আমরা বললাম একজন লোক 2 কেজি পরিমাণ কোনো জিনিস বহন করছে। এই 2 কেজিটা তার মান, এর কোনো দিক নাই। কিন্তু যে সমস্ত রাশির মান দিক উভয়ই আছে তাকে আমরা ভেক্টর রাশি বা দিক রাশি বলে। যেমন আমরা অভিকর্ষ ত্বরণের কথা বলতে পারি। অভিকর্ষ ত্বরণ এটা একটা দিক রাশি, একে আমরা ছোট হাতের জি দ্বারা প্রকাশ করি। এই মান ও দিক কি? যেমন অভিকর্ষ ত্বরণের মান আমরা হিসাবের সুবিধার্থে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি। খেয়াল করো, এই 9.8 হলো তার মান। আর আমরা জেনে যাই, অভিকর্ষ ত্বরণ পড়লেই বুঝতে পারি যে অভিকর্ষ ত্বরণের দিক হলো পৃথিবীর কেন্দ্রের দিক, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়ারত আছে। সেই জন্যই এই অভিকর্ষ ত্বরণ একটি দিক রাশি। তাহলে আমাদের যদি বলা হয় দিক রাশি এবং অদিক রাশির পার্থক্যগুলো লেখো, আমরা কিন্তু পরীক্ষায় এইগুলোটা এই পাশে দেই, ওই পাশে দেই, অর্থাৎ জিনিসটা না বোঝার কারণে যা ঘটনা ঘটে। তাহলে আমাদের মনে রাখতে হবে, অদিক মানেই যার দিক নাই, এর শুধু মান আছে। আরও আছে, অদিক রাশির যোগ বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়মে করা যায়, কিন্তু ভেক্টর রাশির বা দিক রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের বা গুণন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসরণ করে না। এটা আমাদের একটি পার্থক্য। তাহলে আমরা জেনে গেলাম স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি, এদের মূল পার্থক্য কোথায়। পদার্থবিদ্যা কিন্তু দুটো রাশি নিয়েই আলোচনা করে, একটি হলো স্কেলার রাশি আর একটি হলো ভেক্টর রাশি। এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশিগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। অনেকগুলো স্কেলার রাশি আছে, অনেকগুলা ভেক্টর রাশি আছে। তোমার যদি পঠিত বিষয়গুলো নোট ডাউন করো, সময়, ভর, দ্যুতি, আয়তন, ঘনত্ব ইত্যাদি। আমরা ইত্যাদি এই কারণে বললাম, অনেক আছে, সেগুলো তোমাকে ইউ হ্যাভ টু বি সিক ডাউন অল অফ দেম, দেন ইউ হ্যাভ টু নোট। এইগুলো হলো সব তোমাদের স্কেলার রাশি। এগুলা নির্দিষ্ট দিক নাই, শুধু মান দ্বারাই প্রকাশ করা যায়। আমরা এইরকম যদি অদিক রাশিরও একটি চার্ট তৈরি করি, তাহলে আমরা জেনে গেছি যে আমাদের সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বেগ, ত্বরণ, বল, চাপ, অভিকর্ষ ত্বরণ ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু আমাদের, হ্যাঁ, আমরা কিন্তু বলতে পারি শক্তিও কিন্তু অদিক রাশি, শক্তিও অদিক রাশি। সেই সাথে আরও পরিচিত একটি জিনিস আছে কাজ, কাজ কিন্তু আমাদের অদিক রাশি।
ক্ষমতা, আমরা সচরাচর ক্ষমতা ব্যবহার করি সবচেয়ে বেশি, ক্ষমতাও কিন্তু একটি অদিক রাশি বা স্কেলার রাশি। তাহলে বেগ, ত্বরণ, বল, চাপ, অভিকর্ষ ত্বরণ ইত্যাদি এগুলো ভেক্টর রাশি। তাহলে আমাদের এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে উদাহরণ সহ অনেকগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করতে জানতে হবে। এখন আমরা স্কেলার এবং ভেক্টর রাশি, আমরা বিশেষ করে ভেক্টর রাশির উপর জোর দেব। তোমাদের সবচাইতে বেশি পরীক্ষা আসে একক ভেক্টর কাকে বলে। আমরা অনেকে রেডিমেড সংজ্ঞা দেই, যার মান এক, তাকে একক ভেক্টর বলে। এগুলা জিনিসটা হালকা হয়ে যায়। এখন আমরা যদি ভালোভাবে ডিফাইন করি যে কোনো ভেক্টরকে, আমরা কিন্তু ভেক্টরের চিহ্ন বলতে পারো, ভেক্টর প্রকাশ করতে গেলে কিন্তু অ্যারো দিতে পারো, টান দিতে পারো। এই যে অ্যারো দিছি, টান দিছি, নিচেও টান দিয়ে লেখা যায়। কেউ বড় করেও বড় হাতের অক্ষরও লেখা যায়। কিন্তু কোনো ভেক্টর রাশিকে এই চিহ্ন ছাড়া লিখলে সেটা কিন্তু ভেক্টর রাশি আপাতত হবে না। তবে মোটা হরফে লেখলেও হয়, কিন্তু সেটা কিন্তু আমরা লেখনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। অর্থাৎ আমরা চিহ্ন দ্বারাই প্রকাশ করব যে ভেক্টর চিহ্ন, এই যে এ ভেক্টর নির্দেশ করছে, এটাও ভেক্টর নির্দেশ করছে, এটাও ভেক্টর নির্দেশ করছে। তাহলে এই যে ভেক্টর, যে কোনো ভেক্টরের একক ভেক্টর কিভাবে সংজ্ঞায়িত করব, তোমাদের মনে রাখতে হবে। যদি মনে করো যে একক ভেক্টর, এর একক ভেক্টর আমরা বাই করতে চাই, সে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করলাম। এই এ ভেক্টরের একক ভেক্টরটা আমরা বাই করব কি করে? অর্থাৎ যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাবো, সে ভেক্টরটাই ওই ভেক্টরের একক মান বা একক ভেক্টর। তাহলে আমরা দেখাচ্ছি এ একটি ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টরটা এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান। আমরা এখন আসব যে ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করি। তাহলে একক ভেক্টর তোমাকে যদি বলে এ একটি ভেক্টর, সে 2i 3j 4k, তার আগে আমরা বলে নিই i j k জিনিসটা কি। i j k এদেরকে আয়ত একক ভেক্টর বলে। আয়ত একক ভেক্টর। এখন আয়ত একক ভেক্টর কিভাবে কাজ করে? আমরা ত্রিমাত্রিক ধারণায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সূচিত করতে পারি। তাহলে এক্স অক্ষ বরাবর আয়ত ভেক্টরকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর জে দ্বারা প্রকাশ করি। ক্যাপও দিতে পারো, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। কে দ্বারা সূচিত করতে পারো, কে এভাবেও লেখা যায়। তাহলে আমরা জেনে গেলাম আয়ত একক ভেক্টর কি দ্বারা সূচিত করা হয়। আয়ত একক ভেক্টর আই জে কে দ্বারা সূচিত করা। আই কি? এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কে। তাহলে আমরা যদি একটি ভেক্টর 2i 3j 4k লিখি, তাহলে এই ভেক্টরটা অ্যানালাইসিস করলে কি পাওয়া যায়? বোঝা যাচ্ছে ইহা একটি ত্রিমাত্রিক ভেক্টর। আমরা যদি শুধু লিখতাম 2i 3j, এটা একটি দ্বিমাত্রিক ভেক্টর। যদি আমরা লিখতাম a ইকুয়াল টু শুধু 2i, তাহলে এটা কিন্তু একটি একমাত্রিক ভেক্টর। তাহলে আমরা একমাত্রিক ভেক্টর, দ্বিমাত্রিক ভেক্টর, ত্রিমাত্রিক ভেক্টর কিভাবে চিহ্নিত করা হয় সে জিনিসটা দেখলাম। এখন আমাদের যেহেতু আমরা এই ভেক্টরগুলোর একক ভেক্টর বের করব, খেয়াল করো, তাহলে এটা একটা ভেক্টর, তার একক ভেক্টর বাই করা যাবে। এ একটা ভেক্টর, একক ভেক্টর বের করা যাবে, এটাও তাই। তাহলে আমরা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এবং একমাত্রিক যে আকারেই ভেক্টরটা থাক, সেই ভেক্টরের আমরা একক ভেক্টর বের করতে পারি। ফর্মুলাটা কি? এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান, শুধু এ ভেক্টরের ক্ষেত্রে। এখন তোমাকে যদি বলে বলের মান, বলের একক বল বের করো, তাহলে কিন্তু আমরা বলবো এটা কিন্তু বলের একক মান।
অর্থাৎ যে জিনিসটা দেবে তার একক ভেক্টর বের করতে গেলে সেই ভেক্টর ভাগ সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর কত হয় খেয়াল করো। আমরা যদি ত্রিমাত্রিক ধারণায় দেখি তাহলে ত্রিমাত্রিক ধারণায় একক ভেক্টরটা কেমন দাঁড়াচ্ছে দেখো, 2i 3j 4k, এটা হলো ভেক্টর। এর মান তোমাদের কিন্তু ভেক্টরের মান বাই করা শিখতে হবে। যে কোনো ভেক্টরের মান মানে ওর যে সহগগুলা থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষগুলা বরাবর যে সহগগুলা থাকে সেই সহগগুলার বর্গের মান √2² 3² 4²। অর্থাৎ আমরা এখন হিসাব করলে পাবো 16। তাহলে 16 × 9 = 25 আর 4 = 29, √29। তাহলে এ ভেক্টরটি যদি ত্রিমাত্রিকই হয় সেই এ ভেক্টরটির মান কত দাঁড়ালো, √29। তাহলে মান যখন বের হবে তখন কিন্তু আমরা লিখবো এত একক, অর্থাৎ যে একক দেওয়া থাকবে সেই এককেই তার মান লিখতে হবে। তাহলে আমরা একটি ভেক্টর এ এবং তার মান বের করলাম। এখন একক ভেক্টরটার সংজ্ঞায় আমরা দিয়ে গেছি, এইটা এখন লিখব। এইটা হলো এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করলাম। এখন এইটা যদি অ্যানালাইসিস করা যায় আমরা কিন্তু লিখতে পারি 2/√29 i 3/√29 j 4/√29 k। এটা মজার ব্যাপার হলো আরো বড় ক্লাসে তোমার অনেক সময় জিজ্ঞাসা করে ওই একক ভেক্টরের যে আমরা মানগুলা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর পেলাম সেই মানগুলার কিন্তু বলে দিক কোসাইন। এই দিক কোসাইন আবার নির্দেশ করা হয় কস আলফা, কস বিটা, কস গামা। খেয়াল করো, এক্স অক্ষ বরাবর দিক কোসাইনকে বলে কস আলফা, ওয়াই অক্ষ বরাবর দিক কোসাইনের নাম কস বিটা এবং জেড অক্ষ বরাবর দিক কোসাইনের নাম কস গামা। তাহলে আমাদের যদি বলা হয় এক্স অক্ষ বরাবর দিক কোসাইনের মান কত, আমরা তো জেনে গেছি মান কত। কোশ্চেন আসলো এ ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করো। তাহলে একক ভেক্টর নির্ণয় করা ছাড়া দিক কোসাইন নির্ণয় করা যায় না। তাহলে এটা হলো সেকেন্ড অর্ডার, এটা ফার্স্ট অর্ডার। তাহলে অর্ডারটা চিন্তা করতে হবে। তাহলে তোমার এটার নাম ছিল হলো √229 আর এটা হবে 4√29। খেয়াল করো, তাহলে এক্স অক্ষ বরাবর দিক কোসাইনের মান কত, 2√29। ওয়াই অক্ষ বরাবর দিক কোসাইনের মান কত, 3√29 এবং জেড অক্ষ বরাবর দিক কোসাইনের মান কত, 4√29। একটা নতুন ফর্মুলা আছে যেটাকে বলা হয় কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা দেখাও 1। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ইন্টারমিডিয়েট লেভেল ডিগ্রি লেভেলে আসে যে কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা কস স্কয়ার গামা ইকুয়াল টু দেখাও 1। তাহলে আমরা কিন্তু অলরেডি দেখানোর জন্য তৈরি হয়ে গেছি। এখন দেখো বাম পক্ষ নেব, বাম পক্ষে তা আছে এইটুকু। এখন দেখো কস স্কয়ার আলফা মানে 2√29 হোল স্কয়ার, কস স্কয়ার বিটা মানে 3√29 হোল স্কয়ার, কস স্কয়ার গামা মানে 4√29 হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু এখানে যদি হোল স্কয়ার ভাঙি তা পাবো 4/√29, এই রুট উঠে যাবে, এটা 9/29, 4 × 4 = 16, 29। এখন আমরা যদি একে যোগ করি পেলাম
দুনিয়ার সকল ভেক্টরকেই উই ক্যান নোট ডাউন দিস ইকুয়াল 1 cos স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা cos স্কোয়ার গামা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করা যায়। তাহলে এ একটা আমাদের শেখনীয়। তাহলে আমরা আজকে দেখলাম যে একক ভেক্টর অন্য একটা বৃহৎ কাজে লাগে, যেমন দিক কোসাইন নির্ণয় করতে, এবং সেই দিক কোসাইনগুলো দিয়া আমরা একটা নতুন দিক কোসাইন বাই করে দিক কোসাইনের বর্গগুলো যোগ করে দেখলাম দিক কোসাইনের বর্গের সমষ্টি সর্বদাই 1। এখন আমরা অনেক সময় বলে অবস্থান ভেক্টর কাকে বলে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফিজিক্সে যে কোনো ভেক্টরকে অবস্থান করতে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করি, তবে আমরা অবস্থান ভেক্টরকে আর দ্বারা সূচিত করি, আর ইকুয়াল টু xi yj zকে। খেয়াল করো, এই অবস্থান ভেক্টর আর কে আমরা নির্দেশ করছি ত্রিমাত্রিক ধারণায়। ত্রিমাত্রিক ধারণায় অবস্থান ভেক্টরটা আর এর এই, দ্বিমাত্রিক ধারণায় আর এর অবস্থান ভেক্টর xi yj, একমাত্রিক ধারণায় xi। তাহলে এগুলো কিন্তু অবস্থান ভেক্টরের একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ব্যবস্থায় এদের বিন্যাস বা প্রকাশ করার দৃষ্টিভঙ্গি। তাহলে তোমাকে একটি ভেক্টর প্রকাশ করতে গেলে কিন্তু ভেক্টর চিহ্ন থাকতেই হয়। একজন যদি এরকম লেখে, এটা কিন্তু কোনো ভেক্টর রাশি না, ইট ইজ ইকুয়েশন, not vector equation. If you write this type, then you will get vector equation, vector মান বা ভেক্টরের প্রকাশ। তাহলে তোমাকে এই ছোট ছোট জিনিসগুলা স্মরণ রাখতে হবে। অনেক সময় বলে অবস্থান ভেক্টরের মান কত। তাহলে আমরা অবস্থান ভেক্টরের মান নির্দেশ করতে চাচ্ছি, এটা হলো অবস্থান ভেক্টরের মান। এই যে এই বারের মধ্যে থাকলে সেটা ভেক্টরের মান নির্দেশ করে। আমরা সেই আগের মতোই বলবো, এই যে সহগগুলো আছে তাদের বর্গের রুট ওভার তাদের বর্গ আমরা পেয়ে যাচ্ছি। এটাকে আর কিছুই করা যাচ্ছে না, এটা হলো অবস্থান ভেক্টরের মান। দ্বিমাত্রিক ধারণায় মানটা কি দাঁড়াবে, একমাত্রিক ধারণায় আমরা পেতে পারি, কিন্তু দেখো এইটা আমরা রুটটাকে উঠাতে পারলাম, এটাকে পারলাম না, এটাকে পারলাম না। এর কারণ এটা একটা রাশি ছিল। তবে তোমাদের অনেক সময় সমস্যা হয় যে আমরা যদি দেখি যে এইগুলো মাইনাস আছে, তখন অবস্থান ভেক্টরটা বা ভেক্টর নির্ণয় করতে গেলে আমাদের অনেক সময় মাইনাস দিয়ে ফেলি, কিন্তু মাইনাস না। আমাকে যদি বলা হতো আর ইকুয়াল টু xi মাইনাস yj মাইনাস জেডকে, এর মান কত? মান কিন্তু সবসময় পজিটিভ। এখন অনেক বোঝো না যে পজিটিভ কিভাবে হলো। খেয়াল করো, আমরা কিন্তু লিখতে পারি তাহলে আমরা যদি এই জায়গায় এই মাইনাস চিহ্ন দিয়া হোল স্কয়ার দিতাম, তাহলে কিন্তু ওই মাইনাস চিহ্নটা দুটো মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই যে মাইনাস স্কোয়ার আছে। তাহলে আমরা আজকের থেকে এও নোট ডাউন করব যে ভেক্টরের মানের সময় প্লাস থাক মাইনাস থাক, ভেক্টরের মানগুলো নির্ণয় করতে প্লাস চিহ্নটা প্রযোজ্য আসে বা চলে আসে। যেমন আমরা এই জায়গা এই ভেক্টরটা দেখিয়েছি। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে ভেক্টরটার মান কিভাবে নির্ণয় করা যায়। ভেক্টর গেল, আমরা একক ভেক্টর, অবস্থান ভেক্টর এবং আয়ত একক ভেক্টর ইত্যাদি আরও অনেক ভেক্টর আছে। এখন যদি বলে এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, এরা সমান ভেক্টর কিভাবে হবে?
তাহলে সমান ভেক্টর হতে গেলে দুটি ভেক্টর তখনই সমান ভেক্টর হবে যখন দুটি ভেক্টরের মান এবং দিক সব সমান হবে। অর্থাৎ এ যদি একটি ভেক্টর 2i 3j 4k হয় এবং বি যদি আরেকটি ভেক্টর 2i 3j 4k হয়, তবেই আমরা বলতে পারবো দুইটি ভেক্টর পরস্পরের সমান ভেক্টর। এছাড়া কিন্তু আমরা সমান ভেক্টর বলতে পারবো না। আচ্ছা, তাহলে সমান ভেক্টর কাকে বলে, সমান ভেক্টরের সংজ্ঞা এবং সমান ভেক্টরের উদাহরণ। এখন আমরা এই যে আই জে কে জিনিসগুলো জেনেছি, এদের গুণনের নতুন নতুন সূত্র আছে। আমরা জেনে গেছি যে স্কেলার গুণান, ভেক্টর রাশির গুণান দুই ধরনের, স্কেলার গুণান ও ভেক্টর গুণান। খেয়াল করো, তাহলে আমরা যদি দুটি ভেক্টরের এইরকম গুণান করি, তাহলে এই যে ডট দিয়ে গুণন, একে অনেক সময় ডট গুণনও বলে। তাহলে ডট গুণন বা স্কেলার গুণন এ আকারে প্রকাশ করা হয়। আর ভেক্টর গুণন এগুলো কিন্তু ভেক্টর গুণন চিহ্ন। তাহলে এই যে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন দুটো কিন্তু এক না, দুটোর সূত্র আলাদা। যেমন এ ডট বি এর সূত্রটা আমরা লিখে থাকি এর মান বি এর মান কস আলফা। আচ্ছা, এরকম কিন্তু এ ক্রস বি এর মান আমরা লিখে থাকি বা সূত্রটা লিখে থাকি এর মান বি এর মান সাইন আলফা। একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। এই যে একটি লিখলাম, এই যে এ ডট বি, এ বি কস আলফা, এই পুরা ব্যাপারটা একটা স্কেলার রাশি। তাহলে অনেক সময় বলা হয় দুইটি ভেক্টরকে কিভাবে তুমি স্কেলার রাশি বানাবে। তাহলে দুটো ভেক্টরকে যদি ডট গুণন করা যায়, যে আউটপুট আসবে, যে ফলাফল পাওয়া যাবে, সেই ফলাফলকে স্কেলার রাশি বলে। তাহলে স্কেলার রাশি এই যে আমরা পেয়ে গেছি, এটা কিন্তু এতক্ষণ ভেক্টর রাশি ছিল। এই যে আউটপুট অর্থাৎ রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু এখন স্কেলার রাশি। আর ভেক্টর গুণনের ফলে আমরা যে রাশিটা পেয়েছি সেটা কিন্তু ভেক্টর রাশি। তাহলে তোমাকে যদি বলে স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের মধ্যে পার্থক্য লিখো, তাহলে কিন্তু আমরা বলবো দুটি ভেক্টরের স্কেলার গুণন এইভাবে প্রকাশ করি, দুটি ভেক্টরের ভেক্টর গুণন এ ক্রস বি আকারে প্রকাশ করি, একে ক্রস চিহ্নও বলা হয়। আর দুটি ভেক্টরের ডট গুণন আউটপুটে কি দাঁড়ায়, এর এ বার বি বার কস আলফা। এই জিনিসটা একটা স্কেলার রাশি, এই এ ক্রস বি এর সাইন আলফা ইটা দিচ্ছে আমরা, এই কারণে ইটা দ্বারা আমরা ভেক্টর রাশি চিহ্নিত করছি। তাহলে এটা কিন্তু একটি ভেক্টর রাশি। তাহলে স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের পার্থক্যটা কি, স্কেলার গুণনের আউটপুট কিন্তু একটি স্কেলার রাশি। স্কেলার গুণনের ফলে দুটি ভেক্টরের স্কেলার গুণনের ফলে যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফলটা স্কেলার রাশি। আচ্ছা, দুটি ভেক্টরের ভেক্টর গুণন ফলে যে রাশি পাওয়া যায় সেটা হলো ভেক্টর রাশি। তাহলে আমাদের স্কেলার গুণন ভেক্টর গুণন পার্থক্য লেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কারিগরি বোর্ডে এই কোশ্চেন খুব আসে, কিন্তু তোমরা এই জিনিসটা উল্টা লিখে ফেলো। অর্থাৎ ফিজিক্সটাকে মনে প্রাণে না যাচাই করলে যা হয় সেই উত্তরটাই তোমরা নোট ডাউন করো। এখন তোমাকে বলা হলো স্কেলার গুণন এবং ভেক্টর গুণনে দুটো ভেক্টরের প্রকাশ করো। তাহলে স্কেলার গুণন ভেক্টর গুণন দেখলাম। এই সমস্ত অঙ্ক সমস্যার সমাধান করতে গেলে অনেকগুলো সূত্র আছে। যেমন এই যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এই সূত্রটার নাম ওয়ান। তাহলে তোমরা কিন্তু একটা সূত্র নোট ডাউন করে রাখতে পারবা, আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান ওয়ান। এটার নাম দিতে পারো কিভাবে, সিমিলার ডট ইকুয়াল টু ওয়ান, সিমিলার ডট সমান ওয়ান।
অর্থাৎ সিমিলার দুইটি ভেক্টর রাশির একক ভেক্টর রাশির ডট গুণনফলের আউটপুট 1। এখন আসো, কেউ যদি আই ডট জে, জে ডট কে বা কে ডট আই ইত্যাদি লেখে, অর্থাৎ দেখো দুটো ডিসিমিলার, অর্থাৎ দুটোই আলাদা আলাদা, এই ধরনের ফলাফল কিন্তু শূন্য। তাহলে আই ডট জে, জে ডট কে, কে ডট আই ইত্যাদি যে লেখে ডিসিমিলার ডট ডিসিমিলার ডট ইকুয়াল টু 0। তাহলে আমাদের যখন অঙ্ক করতে যাব আমাদের কিন্তু মনে রাখতে হবে এই যে আয়ত একক ভেক্টরগুলার সূত্রগুলা কি, এবং আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু 1, এদের আমরা নাম দিচ্ছি সিমিলার ডট ইকুয়াল টু 1। আমরা এখানে নাম দিচ্ছি ডিসিমিলার ডট ইকুয়াল টু 0। তাহলে আমরা গুণান করতে পারবো। আরও দুটো সূত্র আছে, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে। এরকম যদি আয়ত একক ভেক্টর হয়ে থাকে তাহলে এইটা দেখো ক্রস গুণনের ফলাফল কিন্তু উল্টাটা। তাহলে এখন কিন্তু আমরা লিখবো সিমিলার ক্রস ইকুয়াল টু 0। দেখো আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল টু 0। এগুলো কিন্তু আমরা প্রমাণ করতে পারি, কেন 0, কেন 1 ইত্যাদি। যেমন আমরা একটা লিখে নেই, আমরা দেখতে পাচ্ছি আই ক্রস জে কে, জে ক্রস কে আই। তাহলে আমরা যদি লিখতাম জে ক্রস আই মাইনাস কে, খেয়াল করো এই যে ক্রস প্রোডাক্ট, আমরা দেখতে পাচ্ছি ক্রস প্রোডাক্টের ফলে আরেকটি ভেক্টর পাওয়া যাচ্ছে, কিন্তু সিমিলার ক্রস পাচ্ছি কিন্তু 0। ডিসিমিলার ক্রস কিন্তু 0 না, ডিসিমিলার ক্রস আরেকটি ভেক্টর হবে আই ক্রস জে, কিন্তু কে যদি বলা হয় জে ক্রস আই কি মাইনাস কে। আচ্ছা, তাহলে আমাদের আই জে কে এটা আমাদের ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট বুঝতে হবে। এটা সিমিলার ক্রস প্রোডাক্ট করলে আমরা পাবো 0, ডিসিমিলার ক্রস প্রোডাক্ট করলে পাবো অ্যানাদার ভেক্টর। তাহলে আমাদের এইগুলো আয়ত ভেক্টরের সূত্র, যারা ভেক্টর অ্যানালাইসিস করতে চাও, ভেক্টর অ্যানালাইসিসের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে চাও, তাদের জন্য কিন্তু এই সূত্রগুলা বিশেষভাবে স্মরণে রাখতে হবে। আচ্ছা, আমরা একটু দেখব যে এই যে আই ডট আই, একটা সূত্র আমরা প্রমাণ করতে চাই, আই ডট আই কেন 1 হলো। খেয়াল করো, আমরা কিন্তু জেনে গেছি এ ডট বি সমান এর মান, বি এর মান কস থিটা। তাহলে আমাদের যদি আই ডট আই বলা হয় তাহলে আই এর মান আবার আই এর মান কস থিটা। খেয়াল করো, তাহলে আই এবং আই আমরা প্রত্যেককে কিন্তু 1 পেলাম, কিন্তু আই আর আই এক অক্ষ বরাবরই আছে, ওদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি। খেয়াল করো, এক্স অক্ষ বরাবর দুইটাই আছে, তাই ওদের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি। তাহলে এখন আমরা আসবো কট 0-র মান কত, কট 0-র মান 1। তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম আই ডট আই কীভাবে 1 হয়। তাহলে বাসায় হোমওয়ার্ক হিসাবে জে ডট জে, কে ডট কে ইত্যাদি 1 প্রমাণ করতে প্র্যাকটিস করবে। তা আমরা মোটামুটি আজকে ক্লাসে অনেক দূর পৌঁছে গেছি। তোমরা যারা ফিজিক্সে একটু ভালো আছো, বাসায় এইগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই ভেক্টর স্কেলার রাশির গুণনটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমরা আজকে খুব বেশি আর বলবো না, আমাদের সময় শেষের পথে।
সবাই মনোযোগ দিয়ে আজকে যতটুকু পড়ালাম ততটুকু আবার নোট ডাউন করবে এবং স্মরণে রাখবে। আজকে ক্লাস শেষ করছি। প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনায় ভালো থাকো এই বলে শেষ করছি। ধন্যবাদ।